জানো আমাদের গ্রামে একটা বাঘ আছে, তার লেজ হলো 6 হাত লম্বা। তো 6 হাত তো একটা বাঘের লেজের লেন্থ হলো 6 হাত, এটা শুনে স্ত্রীর একটু খারাপ লাগছে। তো স্ত্রী একটা কাশি দিছে। তো এটা সংযত হয়ে বলছে যে আমি তো ঠিক মাপি নাই, তবে 5 হাত তো হইবই। তো 5 হাত শুনে স্ত্রীর বলছে 5 হাত হয় কী করে, আরও একটা কাশি দিছে। কিন্তু ভানু আর থামে না, স্ত্রী আর একটা কাশি দিছে, তাও থামে না। তারপর আরেকটা কাশি দিয়ে বলে তুমি কাশতে কাশতে মরে যাও, তো আমি 5 হাতের নিচে নামবো না। আমিও একটু একটু বলবো, আপনাদের বিরক্তি লাগবে। আপনাদের যখন বিরক্তি লাগবে তখন পা ঘষা দিবেন, আমি সংযত হব এবং যাওয়ার জন্য প্রস্তুত হব, কোনো অসুবিধে নেই। আমরা কথা বলবো কারিকুলাম নিয়ে। কারিকুলামের নাম শুনে নাই মানে সংসার চালাতে গেলে সেটাও কারিকুলাম। কোন জায়গায় নেই কারিকুলাম? বাজারে যাবেন কারিকুলাম। আমি কেন যাচ্ছি? অবজেক্টিভ ঠিক করেন। বাজারে যেয়ে কী কিনবেন? কন্টেন্টস। কী দিয়ে কিনবেন? পয়সা দিয়ে কিনবেন, মেথডস। তারপর বাসায় এসে যখন সেটা রান্না বান্না করে খাবেন, এই তো পয়সা, অ্যাসেসমেন্ট হয়ে গেল। সমস্ত জায়গায় কারিকুলাম। আর মেডিকেল কারিকুলাম মানে জেলের তারা ভাঙবো, কারিকুলাম আনবো, এরকম কত রকম আছে, সমস্ত জায়গায় কারিকুলাম। তো আমরা আমাদের একটা কারিকুলাম নিয়ে আমরা মেডিকেল কলেজে সবাই টিচার এখানে, তাই না? তো আমাদের মুভ করতে হয় এবং এই কারিকুলাম নিয়ে আমরা যতদিন এই কারিকুলামের সাথে আছি, যত কারিকুলাম তৈরি হয়েছে আজ পর্যন্ত সব কারিকুলাম হলো ফল্টি। তৈরি করা হয় এত কষ্ট করে, তারপর বলা হয় যে 2-1 দিন অ্যাসেস করার পরে বলে যে এটা হয়নি কিছু। এই যে এখন ছেলেমেয়েরা পড়ছে আসছে, তাদের আইটেমের ঠেলায় আমরা যে ক্লিনিক্যাল ক্লাসগুলো 3rd ইয়ারে 4th ইয়ারে দিয়ে দেই, আমাদের সময় আমরা চটি বই পড়তাম। চটি কোনটা? মাসুদ রানা প্রকাশ্যে পড়াটা ছিল ভয়াবহ অপরাধ। তা কী করতাম? টেক্সট বইয়ের মধ্যে মাসুদ রানার ঢুকাই তারপর পড়তাম। ওরা এখন ক্লিনিক্যাল ক্লাসে আসে কিন্তু খাতার মধ্যে আইটেম পড়ে লুকায়া। এই অবস্থা কারিকুলাম। তো সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি আপনাদের মাথার থেকে কিছু ইমপ্রুভমেন্ট আসে, সেটা আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেবেন, এবং এটা যদি সব সামারি করা যায় তাহলে একটা প্রস্তাব আকারে আমরা বিএমডিসিকে দিয়ে দিতে পারবো। এই এক্সারসাইজ আমার অবজেক্টিভ হলো এইটাই। তো আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা এই কয়েকটা জিনিস একটু নিয়ে কথা বলি। কারিকুলাম এলিমেন্টস, এডুকেশনাল স্ট্র্যাটেজিস অ্যান্ড প্ল্যানিং কীভাবে করা যায় এটা নিয়ে আমরা একটু কথা বলবো। কারিকুলাম কথাটা আসছে এই ধরনের একটা গাড়ির ছবির থেকে। এটা বলে কারিকল মানে হলো দি 2-wheeler chariot drawn by horse in a race। এটা এখনও পৃথিবীর অনেক দেশে একটা আভিজাত্যিক খেলা। আমাদের এই রমনা পার্কে তখন ঘোড়দৌড় হইতো। প্রাথমিকভাবে শুনেছি যে ব্রিটিশ আমল নাকি এই ধরনের একটা টান দিত, পরে আসল ঘোড়া আসলো। তো সুতরাং এটা আর একটা নাম হলে যে স্টাডি ট্রাক। আপনি যে কাজটা করবেন সেটাই একটা স্টাডির সাথে তুলনা করেন, দেখবেন একটা ট্রাক। অর্থাৎ অ্যালং হুইচ দি স্টুডেন্টস উইল ট্রাভেল ডিউরিং এ কোর্স অফ স্টাডি। আমরা যেহেতু স্টাডির কথা বলছি, এডুকেশনের কথা বলছি, সুতরাং আমরা এখানে মাছের বাজার, তরকারি বাজার এগুলো কথা না, আমরা এখন এডুকেশনের কথা বলবো। এডুকেশনের সাথে ছাত্র এবং মাস্টার রিলেটেড। সুতরাং ওই লাইনের ভিতর দিয়ে ছাত্ররা কত কমফর্টেবলি, কত স্মুথলি, কত প্লিজেন্টলি এবং এফেক্টিভলি যাইতে পারবে সেটা নিয়ে আমাদের আলোচনা। এখানে পার্টি হলো 2টা। একটা হলো যে ফ্যাসিলিটেটর, দ্য মাস্টার্স, এবং দি রিসিপিয়েন্টস, দি স্টুডেন্টস। তাদেরকে আমরা কত লাইনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো তার সাথে রিলেটেড এই কারিকুলামটা। এটাকে আরও একটা নামে বলা হয়েছে, ইটস এ ব্যালেন্সড রোড ম্যাপ, হ্যাঁ, ফর টিচার এজ স্টুডেন্টস ইন এ কোর্স। তাহলে এই যে 2 পার্টির জন্য একটা রোড ম্যাপ, কীভাবে আমাদের আগাতে হবে সেটা। ওই যে ইয়েটা মনে আছে, এই যে থাইল্যান্ডে একটা গুহার মধ্যে আটকে গেল ছেলেগুলো, হ্যাঁ, তার মধ্যে থেকে একজন মারা গেছে, ট্রেন একটা মারা গেছে কিছুদিন আগে, যে উদ্ধার করেছিল সেই লোকটা মারা গেছে। তো ওই রোড ম্যাপ, সেই রোড ম্যাপ কোথায় যাবে, কি ঘাড়ের মধ্যে নিবে, কি অক্সিজেনের সিলিন্ডার নিবে, ইত্যাদি ইত্যাদি, সেরকম একটা রোড ম্যাপ। ইটস একাডেমিক প্ল্যান অর ব্লু প্রিন্ট। It is a series of planned activities intended to bring out the specific learning objectives of a course.
আমাদের আপনারা যে সাবজেক্টটা পড়ান না কেন, যার অনেকের সাবজেক্ট আছে, কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল, আমরা তো সবাই পোস্ট গ্রাজুয়েট টিচার এখানে না, তো আন্ডার গ্রাজুয়েটের বেশিরভাগ টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচারও আছেন, মানে ভাই আছেন না আপনি? আপনি না বিএসএমএমইতে গ্যাস্ট্রোন্টারোলজি, আপনি পোস্ট গ্রাজুয়েটদের পড়ান তো? হ্যাঁ, তো আমরা এখানে বেশিরভাগ টিচার হলো আন্ডার গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েটের যে কারিকুলামটা আছে আমাদের, তার ভিতরে স্পেসিফিক লার্নিং অবজেক্টিভ সেট করা আছে, এবং সেখানে পৌঁছানোর জন্যে আমাদের যা যা করণীয় সেই কাজগুলো কীভাবে প্ল্যান রইতে করবো, দ্যাট ইজ কারিকুলাম। এবং হচ্ছে কিনা ঠিকমতো অ্যাসেসমেন্ট, এবং আলটিমেটলি সেটা কেমনভাবে চললে 5 বছর ছাত্রদের জন্য ইভালুয়েশন। এবং কোনো প্রোগ্রামের জন্য ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ হার্ট। এইটা যদি ঠিক থাকে সবই ঠিক, এবং সেইটা যদি আমরা ঠিকমতো চালাতে পারি, তো সো দি কি এলিমেন্টস কী থাকে, এর ভিতরে থাকে দি গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কারিকুলাম, দ্যাট ইজ মাস্ট। এই অবজেক্টিভ যদি আমি সেট না করতে পারি, তাহলে আমার কোনো কিছুই হবে না। আপনি একটা রিসার্চ মেথোডোলজি করেন, একটা রিসার্চের প্রপোজাল ঠিক করেন, একটা কাজ করছেন, আপনার প্রথমটা কি? প্রথমে লেখেন ব্যাকগ্রাউন্ড, লেখেন না যার উপরে আপনি কাজ করতে চান, নিড অ্যাসেসমেন্ট, কেন আমি এটা করতে যাচ্ছি, একটা র্যাশনাল লেখেন। তারপরে আপনি অবজেক্টিভ সেট করেন, এবং অবজেক্টিভকে ঘিরে আপনি মেথোডোলজি ঠিক করছেন, আপনি রেজাল্টও চাচ্ছেন সেই অবজেক্টিভের মতো, এবং তারপরে ডিসকাশনটাও হবে অবজেক্টিভের মতো। ফাইনাল কনক্লুশন আপনাকে মিলাতে হবে, কনক্লুশন আর অবজেক্টিভ দুটো মিলছে কিনা দেখেন, রেলিভেন্ট কিনা, ইরেলিভেন্ট নয়। অবজেক্টিভ লিখে রাখছেন যে আপনি এখান থেকে বাজার যাবেন, আর ওখানে কনক্লুশন লিখে দিয়েছেন আর একটা, হবে না। তো সুতরাং ইটস এ রোড ম্যাপ। তো সেই জন্যে ফার্স্ট উই নিড টু সেট দ্য অবজেক্টিভস অফ দ্যাট কারিকুলাম। সেকেন্ড হলো, এই অবজেক্টিভের বেস করে উই নিড টু সিলেক্ট দ্য কন্টেন্টস, রেলিভেন্ট কন্টেন্টস, ভ্যালিড কন্টেন্টস। আমি অবজেক্টিভ সেট করেছি একটা, যে আমি টাইফয়েড পড়াবো, কিন্তু আমাকে তো কন্টেন্ট টাইফয়েডই নিয়ে আসতে হবে, আমি এখানে ডেঙ্গু নিয়ে আসলে 3 ভ্যালিড হয়ে গেল। তো সেই কথা বলে রেলিভেন্ট কন্টেন্টস, এটা আমাকে ঠিক করতে হবে। তারপরে কি হলো, সিকোয়েন্স অফ ইমপ্লিমেন্টেশন, কীভাবে আমাকে যেতে হবে। আমি কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ধইরা আমি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়িয়ে দিলাম, বাস শেষ। এই অ্যানাটমির মধ্যে আমি কিছুই পড়াইলাম না, শরীরের বিভিন্ন জায়গা থেকে পড়াইলাম, হ্যাঁ, কিন্তু আমার টাইফয়েড পড়াইতে হবে, থার্ড ইয়ার উঠে কী পড়বে, সেট করতে হবে। তাহলে কি আমাকে কারিকুলামটা ওইভাবে চিন্তা করতে হবে। আমি একটু পরে আসছি, সেটা আসবে। সো সিকোয়েন্স অফ ইমপ্লিমেন্টেশন। তারপরে টিচিং স্ট্র্যাটেজিস, এটাও নিয়ে আমরা কথা বলবো। তারপরে স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট কেমন হবে, তারপরে রিসোর্স কি আছে, এভালুয়েশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এই হলো দি কি এলিমেন্টস, এগুলো আপনার একটা কারিকুলামের মধ্যে সব থাকতেই হবে। এইগুলো আমরা কখনো কখনো কথায় কথায় বলি, সিলেবাসটাকে আমরা কারিকুলাম বলি। আসলে এই জিনিসগুলো কিন্তু সিলেবাস, লিস্ট অফ কন্টেন্টস, হ্যাঁ, কন্টেন্টসের মধ্যে এই পড়বো, এই কারিকুলামে আছে, দেখো, হ্যাঁ, কারিকুলামে আছে, কারিকুলামে কি আছে, কন্টেন্ট আছে। তো ইটস এ ডাইনামিক প্রসেস। কারিকুলাম কিন্তু থেমে থাকবে না, কোনো সময় থেমে থাকবে না। যা আগে ছিল আমাদের সময় যে কারিকুলাম ছিল, তারপরে 82 সালে কারিকুলাম হয়েছে, 88 সালে কারিকুলাম হয়েছে, 2006 সালে কারিকুলাম হয়েছে, 12 সালে কারিকুলাম হয়েছে, এবং 14 কারিকুলাম চলছে। তো এটা চলছে ওভার এ পিরিয়ড অফ টাইম, ডিপেন্ডিং অন দ্য সোসাইটি, চেঞ্জিং সোসাইটি, ডিজিজ ডেমোগ্রাফিক প্রোফাইলস, লার্নিং কনসেপ্টস, অ্যাসেসমেন্ট, নতুন সিস্টেম চলে আসছে। এক সময় ছিল এই গরু সম্পর্কে যাহা জানো তাই লিখো, হ্যাঁ, হাতের লেখার জন্য 5 মার্ক ছিল, আমাদের সময় ছিল এরকম, ভালো হাতের লেখার জন্য 5 মার্ক এরকম ছিল। এখন আস্তে 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 অ্যাসেসমেন্টের কথা চেঞ্জ হয়েছে, এসওইর কথা বলে সাইফুল্লাহ, হ্যাঁ, এগুলো চলে আসছে, অসপি চলে আসছে। আমরা প্রথম বলছি না, খুব দুঃসময়ের মধ্যে ছিলাম, বুঝছো না। তাহমিনা আপনি বলছো খুব এনজয় করছে হয়তো, কিন্তু আমি কিন্তু করি নাই। যাই হোক, আস্তে আস্তে আমি আমার সত্যি কথা বলছি। প্রথমে যাই তখন মনে হতো যে আল্লাহ কবে বাড়ি যাবো, তো তারপরে আস্তে 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 অ্যাডজাস্ট করেছি। কিন্তু ওই টার্মিনালগুলোর সাথে তো আমরা পরিচিত ছিলাম না, কিন্তু ওইগুলো আস্তে আস্তে আমাদের চলে আসছে, এবং এটা ওভার এ পিরিয়ড অফ টাইম উইল বি কামিং। এখন যা আসছে হয়তো 10 বছর পরে আরও নতুন করে আসবে, লার্নিং আসবে, তখন দেখবা কারোর সাথে কারো দেখা হচ্ছে না, সব ভার্চুয়াল আকাশে, মানে কী বলে যে আকাশের ঠিকানায় চিঠি দিও, এরকম হবে তখন। আচ্ছা, এখন কারিকুলামের অনেকগুলো টাইপ আছে, বুঝছেন। মেন যে টাইপ যেটা, সেটা হলো, এটাকে বলে এক্সপ্লিসিট কারিকুলাম। এক্সপ্লিসিট মানে কি, ওয়েল ডকুমেন্টেড, অত্যন্ত দাড়ি কমা দিয়ে সুন্দর করে একদম আমাদের কারিকুলাম লেখা আছে, যে সংবিধানের মতো এক্সপ্লিসিট। আমাদের সংবিধান আছে না,
সংবিধানটা কি এক্সপ্লিসিট কারিকুলাম কি ওর মধ্যে লেখা আছে, যদি বাংলাদেশ দণ্ডবিধির আইনে এটা হয় তাহলে এই শাস্তি হবে, একদম পরিষ্কার করে দেওয়া আছে। অর্থাৎ আমাদের অ্যানাটমি ফিজিওলজি এই জিনিসগুলো পড়তে হবে, আমাদের অ্যাসেসমেন্ট এরকমভাবে হবে, আমাদের টিচিং মেথডস এইভাবে হবে, আমাদের ইভ্যালুয়েশন এইভাবে, একদম এক্সপ্লিসিট পরিষ্কার করে দেওয়া আছে। সেখানে আমরা সেই মোতাবেক প্ল্যান করব, কোনভাবে কোন কন্টেন্টসটা কীভাবে পড়াবো, কখন আমরা লার্জ গ্রুপ টিচিং নিব, কখন আমরা ইন্টারাক্টিভ লেকচার নিব, কখন শর্ট গ্রুপ, কখন পেয়ার নেব, হ্যাঁ, ইত্যাদিতে সব কিছু এক্সপ্লিসিট থাকবে। বছরের কোন সময়টায় আমরা অ্যাসেসমেন্ট নেব, কোন সময় তাদেরকে কী বলে এই যে এখন ব্লক পোস্টিং দেওয়া হয়, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে দাড়ি কমা দিয়ে পরিষ্কার করে লেখা আছে, দ্যাট ইজ কল্ড এক্সপ্লিটিং। তো এই এক্সপ্লিসিট কারিকুলামের ভিতরে একটা অংশ আছে কোর কারিকুলাম, এইটা ছাড়া হইব না, এটা আমাকে পড়তে হবে, কোর একদম অন্তরের ভিতর থেকে এটা আমাকে পড়তেই হবে। আর একটা অংশ আছে ইলেকটিভ, এটা আমরা একটু পরে কথা বলবো না, ইলেকটিভ অর্থাৎ আপনি পড়ছেন ভালো, এই আমাদের কাছে অনেক সময় ব্রিটিশ বিভিন্ন ইনস্টিটিউশন থেকে কিছু কিছু ছাত্র চলে আসে, কেউ বা 4 সপ্তাহের জন্য আসছে, তো কোথায় থাকবা, যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে 2 সপ্তাহ থাকবো, প্রাইভেট মেডিকেল কলেজে 2 সপ্তাহ। কেন আসছে তোমরা? স্যার আমরা ইলেকটিভ করতে আসছি। ইলেকটিভটা কি, যে তারা এখন তাদের কোরটা শেষ হয়ে গেছে, যেটুকু যা জানছে তার উপরে মনে করেন সে কমিউনিটি মেডিসিন পর্যন্ত পড়ে আসছে, তো এখন এখানে আসছে কিছু ডাটা কালেকশনের জন্য, এটা ইলেকটিভ। এই ডাটা কালেকশন করে যদি সে একটা ভালো একটা লিখতে পারে, একটা নোট লিখতে পারে, একটা রিপোর্ট লিখতে পারে, তাহলে তার জন্য সে কিছু এক্সট্রা মার্ক পাবে, এক্সট্রা অ্যাকাডেমিক হিসেবে, অ্যাচিভমেন্ট হিসেবে। যেমন আমাদের সময় ছিল 4th সাবজেক্ট, এখন কি আছে নাকি? আছে না? ওটা বলা হয়, অনেকে বলে লুজলি বলে এটা বোধহয় ইলেকটিভ, আসলে এটা ইলেকটিভ না, ওটা কাছাকাছি আর কি। তো ইলেকটিভ বলতে ওই 4th সাবজেক্টে বোঝাচ্ছে না, যে যে জিনিসটা সে পড়াশুনো করছে তার উপরে আরেকটু প্র্যাকটিক্যাল দক্ষতা জ্ঞান লাভ করার জন্যে কোনো ছাত্রকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়, যে যার ডোমেন্সে সে ভালো এনজয় করে সেই রকম কিছু একটা দিয়ে, দ্যাট ইজ ইলেকটিভ। আর কোর হলো যে না এটা মাস্ট, আর কেউ যদি ইলেকটিভ না করে দ্যাট ইজ নট মাস্ট, কিন্তু সেটা যে করে তার জন্য তার এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ সে পাবে ডিউরিং হার প্রফেশনাল ক্যারিয়ার। 2 নম্বর হলো হিডেন কারিকুলাম। হিডেন মানে কি লুকানো, হ্যাঁ, এটা এক্সপ্লিসিট না, ভালো করে লেখাটাকার নাই, লুকায় রাখছে। কি লুকায় রাখছে? এই যে আমি খুব গম্ভীর থাকি, ভালো করে কথা বলি না। অনেকে দেখেন আমাদের এখানে রুগী টুগি দেখি, অনেকের কাছে দেখেন অনেক রুগী যাচ্ছে, হ্যাঁ, যে আরাম পায়। কেন আরাম পান? যে না ওই লোকটার কথা শুনতে ভালো লাগে, হ্যাঁ, আজ আইডিয়া আসে। বলছেন কেন আসছেন? না আপনার কথা শুনতে ভালো লাগে, এরকম। তাহলে গুড ডক্টরশিপ, ব্যাড ডক্টরশিপ, হ্যাঁ, তাহলে সেও কিন্তু অ্যানাটমি ফিজিওলজি সব পড়েছে, গুড ডক্টরও পড়ছে, আর যে লোকটা ব্যাড সেও পড়েছে, ওখানে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কোথায়? আপনার কথা শুনতে না ভালো লাগে। তাহলে এই যে অ্যাটিটিউডাল অ্যাসপেক্ট, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, ইথিক্যাল অ্যাসপেক্ট, আপনি কেন আসছেন আমার কাছে? যে না স্যার আপনার কাছে আমি আসছি যে আপনি বাজে কথা বলেন না, আমি আমার কথা বলছি না, আমি আরেকজনের কথাই বলছি, আপনাদের কথাই বলছি। দেখবেন যে ভ্যারিয়েশন আছে, একজন তাকায় থাকে, এই এখন যে ওয়াজ করে না, কি নাম যেন, আজহারি, লোক তিল ধরনের জায়গায় থাকে না, লক্ষ লোক, আর 3জন মাওলানা খালি এরকম, আমাদের এখানে লোকজন আসে না। এটি হল হিডেন কারিকুলাম, দিস ইজ হিডেন কারিকুলাম। তাহলে ওর ভিতরে অ্যাকাডেমিক কন্টেন্টস, কোর কন্টেন্টসের বাইরে অন্য কিছু আছে যার ভিত্তিতে মানুষজন তার কাছে যায়, যেটা কারিকুলামে এক্সপ্লিসিট হিসেবে লেখা নাই, দ্যাট ইজ হিডেন কারিকুলাম। এই জিনিসটা পরিষ্কার হয়েছে, যে জিনিসটা ভালো করে লেখা নাই, কিন্তু সো ফার এজ দ্য মেডিকেল এডুকেশন ইজ কনসার্নড, এটা যদি সবার মধ্যে থাকে তাহলে হি অর শি উইল বি এ ভেরি গুড ডক্টর, ভেরি গুড টিচার, ইভেন ভেরি গুড রিসার্চার। করেছেন না? তো এইটি হল হিডেন কারিকুলাম। আর একটা নাল কারিকুলাম, এইটা আমিও খুব ভালো বুঝি না, আমি বোঝানোর চেষ্টাও করব না। এটা লেখা আছে যে কারিকুলামের মধ্যে লেখা নাই, আমি যা বুঝছি কারিকুলামের মধ্যে লেখা নাই, কিন্তু মাস্টার হিসেবে আমি চিন্তা করছি যে জিনিসটা বোধহয় পড়ানো যায়, কিন্তু আবার সামগ্রিকভাবে পলিটিক্যাল সিচুয়েশন, কান্ট্রির কনটেক্সটে মিলে না, এটা পড়ানো যাবে না, এটা পড়াইলে একটা ভেজাল আছে। দিস ইজ
নাল কারিকুলাম। বুঝতে পারছেন এটা? তো এটা আমি পড়ে এইটুকু বুঝছি। তো যাই হোক, আমরা ওই দুটো কারিকুলাম, এছাড়া আরও অনেক রকম কারিকুলাম আছে, বাট বেসিক্যালি এই দুটা। সো এক্সপ্লিসিট কারিকুলাম লেট ডাউন অ্যাজ সিলেবাস অ্যান্ড টু বি লার্ন বাই দি স্টুডেন্টস বাই লেকচারার্স, আমরা তো অলরেডি কথা বলেছি। কোর কারিকুলাম বেসিক and essential learning and experience being expected from all students. This is a must know curriculum, must portion. তো সুতরাং আপনারা যদি আমাদের কারিকুলামটা দেখেন, আমি সেখানে মেডিসিন, সার্জারি, গাইনি, মাইক্রোবায়োলজি সবই আছে। আমাদের যে পেডিয়াট্রিক্সের প্রশ্ন, আমি আর তাহমিন আপা বসছিলাম বিএমডিসিতে, আমরা এই মাস্ট নো পোর্শন কারিকুলামটাকে ট্রিপল স্টার দিয়ে দিয়েছি, যে ছাত্রকে এটা আমাকে জানতে হবে। আর যেগুলো একটু কম সেগুলো 1 স্টার পড়ো, কিন্তু কেউ যদি 3 স্টার যদি না শিখে তাহলে হবে না। দ্যাট ইজ কোর্স মাস্ট কারিকুলাম। ইলেকটিভ আমি অলরেডি বলেছি যে এই যে প্রজেক্ট ওয়ার্ক, ই লার্নিং প্রোগ্রাম ইত্যাদিতে কম্পিউটার যে যেখানে ভালো লাগে। নাল কারিকুলাম এরিয়াস হুইচ আর অ্যাবসেন্ট or not included in the curriculum. Sometimes the teacher ignores some content or skill intentionally since they are not accepted by the socio-political convention. এটা আমি একটু আগে কথা বলছিলাম, এক্সাম্পল আমি বলি নাই, পরে মনে পড়লে বলবো। কারিকুলাম হাউ টু প্ল্যান। তো এই হাউ টু প্ল্যানের মধ্যে প্রথম যে জিনিসটা কি, আমি একটা কারিকুলাম কেন করব, তাহলে আমার দরকার কি, আমার নিড অ্যাসেসমেন্ট, আমার কেন দরকার হচ্ছে, আমি যে জিনিসটা নিয়ে আমি প্ল্যান করব সেই নিডটা, আমার সোসাইটির নিডটা কি। আজকে ডেঙ্গু চলে এসছে, আমাদের একটা বই আছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, এটা 90 দশকে করা হয়েছিল। সেখানে মেজর কয়েকটা আন্ডার 5 কিলার্সদের নিয়ে, আন্ডার 5 চিলড্রেনদের যে সমস্ত মৃত্যুর কারণ আছে সেই সমস্ত কারণগুলোর মধ্যে অনেকগুলো নিয়ে একটা কারিকুলাম করা হয়েছিল। যে কারিকুলামগুলো ছিল WHO করেছিলেন সমস্ত পৃথিবীর পেডিয়াট্রিশিয়ানদের নিয়ে, এবং সমস্ত পৃথিবীতে এটা চালু এখনও পর্যন্ত আছে। এটা পরবর্তীকালে অনেক অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। তো পরে পড়তে পড়তে যদি দেখা গেল 2006 সালে, 4 সালে কি 5 সালে যখন ডেঙ্গুর প্রকোপ হয়ে অনেক লোকজন মারা যেতে লাগলো, তখন আরে আল্লাহ, এই জিনিসের মধ্যে এত বাচ্চা মারা যাইতেছে, ডেঙ্গু তো থাকা উচিত, তাই তো? তো এই যে ডেঙ্গু কেন নিয়ে আসলাম, যে তখন এই নিড অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে ডেঙ্গু ইজ এ সোশ্যাল, ইজ এ বিগ প্রবলেম ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ডস লাইক বাংলাদেশ। তাহলে কি হলো, এই নিড অ্যাসেসমেন্ট অফ দ্য সোসাইটি, এই নিড অ্যাসেসমেন্ট অফ দ্য সোসাইটি আমরা কীভাবে করতে পারি সেটা একটু আসবে। তারপরে তার উপরে সেট করে আমাদের কি আগাতে হবে যদি আমাদের প্ল্যান করতে চাই, একটু আগে বলছিলাম। সো কমিউনিটি নিডস, দেন অবজেক্টিভ সেটিংস, তার উপরে কন্টেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, টিচিং স্ট্র্যাটেজি, টিচিং মেথডস, হাউ টু মনিটর, অ্যাসেসমেন্ট, মনিটর। এখন ফরমেটিভ অ্যাসেসমেন্ট আসছে না, আমাদের সময় সামেটিভ ছিল। সারা বছর এদিকে সিনেমা টিনেমা দেখে বেড়াইতাম, লাস্টে 3 মাস পড়া, কি আরাম ছিল, সুখের দিন ছিল। এখন পোলাপানদের এই প্রতিমতে কেমন করে হাঁটছে, কার দিকে তাকায় হাঁটছে, কার সাথে কী গল্প করলো সব দেখাশুনো। হ্যাঁ, অন্যান্য দেশে এখন তো আমাদের 10%, হ্যাঁ 10% এখন তো বাড়াইছে না, সামের একটা নাম্বার বাড়িয়ে দিয়েছো নাকি ফরমেটিভ অ্যাসেসমেন্টের? 10%, 10 আছে, 10ই আছে না, 10ই আছে। তো পৃথিবীর অনেক দেশে এটা এখন 50-60% চলে গেছে। সামেটিভ অ্যাসেসমেন্ট আস্তে আস্তে কমে আসছে। ওই স্টেজে পদাঘাত বুঝো, এই আর কি। তাহলে প্রথম কি ছিল, যখনই আমরা নিড অ্যাসেসমেন্ট করলাম, করার পরে আমাদের মিশন স্টেটমেন্ট অ্যান্ড গোলস, আমাদের এই সংবিধানের মধ্যে, মেডিকেল সংবিধানের মধ্যে লেখা আছে এই কথাটা, কি লেখা আছে, টু টিচ অ্যান্ড ট্রেন দ্য মেডিকেল গ্রাজুয়েটস হুই ক্যান ডেলিভার এফেক্টিভ হেলথ সার্ভিসেস টু দ্য কমিউনিটি। এই কথাটা লেখা আছে মেডিকেল আমাদের এই কারিকুলামের বইটার 3rd পেজে। এইটা হলো আমাদের মিশন স্টেটমেন্ট। এই কারিকুলাম পড়া বাংলাদেশে যে সমস্ত ছেলে মেয়েগুলো ইন্টারমিডিয়েট পাস করা হবে, মেডিকেল কলেজেতে ডাক্তার হয়ে বেরোবে আস্তে আস্তে, দে উইল বি টিচ অ্যান্ড ট্রেন ইন সাচ এ ওয়ে that who can deliver the effective health service to the community. This is a mission statement. ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলো কমিউনিটি নিডস। তো কমিউনিটি নিডসের জন্য বিদেশে যে শুনছিলাম ওয়াইজম্যান অ্যাপ্রোচ, তারপরে ক্রিটিক্যাল স্টাডিজ, এগুলো আমার মাথায় ঢোকে না, বিশ্বাস করো, অনেক চেষ্টা করছি। তো একটা জিনিস আমার মাথায় ঢুকছে, সেটা হলো কি বলো তো, সরি বলেন তো, অভ্যাস খারাপ তো হচ্ছে না, সেটা হলো এই যে হসপিটাল ডাটা। হ্যাঁ,
হসপিটাল রেকর্ড রাখলে কিন্তু আমরা আমাদের কমিউনিটির সব পেয়ে যাই, যার যেখানে পোস্টিং হয় সে যদি একটা খাতা মেনটেন করে। হ্যাঁ, ওই যে এখন কি আসছে না ডায়াগনোসিস, কি বলো তো 10, এরা কিছুই বলে না, কিছুই পড়ে না, কি আসছে ICD 10, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস, ICD 10। এর মধ্যে ক্যাটাগরাইজ আছে কোন ধরনের কি প্রবলেম হলে প্রত্যেকটা কেসের জন্য ডায়াগনোসিস লিখতে হবে। আগে লিখলাম ভাইরাল ইনফেকশন, হ্যাঁ, সোর থ্রোট, একটা কিছু লিখে দিতাম। এখন তা হবে না, ওই ICD 10 একটা গাইডলাইন আছে, তারপরে দেখে দেখে ওইটা উল্টে লিখতে হবে যে এই প্রবলেম নিয়ে আসছে, আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা আমি কী লিখবো। সব রোগকে আর আমরা ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসে পৌঁছাতে পারি? আমাদের ক্লিনিক্যালের পর বেস করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে সেই রেকর্ডটা যাতে এফেক্টিভলি MIS-এ যায়, ডিজি অফিসে, ঠিক আছে না, MIS ডিপার্টমেন্টে যায়, যেখানে আমাদের সমস্ত ডাটাগুলো সংরক্ষিত হচ্ছে দেশের কান্ট্রি কনটেক্সট। তাহলে ওইটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আমরা নিড অ্যাসেসমেন্ট করতে পারি না? আমাদের হসপিটালে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চেষ্টা করি ইয়ারলি একটা ইয়ার বুক বের করার জন্য, যে আমাদের এখানে কী ধরনের রোগী আউটডোরে আসে, কী ধরনের রোগী ইনডোরে আসে। আমরা সেইগুলো অ্যাসেস করে আমরা আমাদের কমিউনিটি নিড বের করতে পারি। দেখা যায় যে আমরা পড়াইতেছি, হ্যাঁ, আসলে দেখা গেল ওখানে নিউমোনিয়া নাই, ব্রঙ্কিওলাইটিস আসছে। কথার কথা, আমি আমার কথা বলি, তো রেসপিরেটরি প্রবলেমসের মধ্যে আমরা সব বলি নিউমোনিয়া, কাশি হইতেছে, একটু গায়ে জ্বর আসছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হইতেছে, নিউমোনিয়া। কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল কি ব্রঙ্কিওলাইটিস। আচ্ছা, ব্রঙ্কিওলাইটিস কারিকুলামের মধ্যে নাই, তাহলে নিডটা কি এখানে? ব্রঙ্কিওলাইটিস। এবং আন্ডার 5 রেসপিরেটরি প্রবলেমসের যত কেস আছে তার 70% হলো ব্রঙ্কিওলাইটিস। নিউমোনিয়া এখন কমে গেছে, নিউমোনিয়া নাই তো, কমে গেছে, বিকজ অফ ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশন এগেনস্ট অল দিস মাইক্রো অর্গানিজমস। তাহলে সেই জায়গাটা আমাদের এই ডাটার থেকে কিন্তু আমরা নিতে পারি, জাস্ট টু অ্যাসেস হোয়াট ইজ দ্য নিড অফ দ্য কমিউনিটি। তাহলে আমরা করতে পারি। সেকেন্ড হলো objective set. This is the compass that directs the curriculum development in the intended way. এইটা যদি না থাকে, এটা যদি আমি না যাই, কোথায় যাচ্ছি, এমলেস, বলে তোমার এম অফ লাইফ কি? বাদাম বিক্রি করা। সেই আমাদের সময় ছিল ভাই, তোমাদের সময় ছিল না, তোমরা তো সফিস্টিকেটেড স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের সময় ছিল এই বাপে তাড়ানো মায়ে খেদানো ছিলাম, তো গ্রামে গঞ্জে থাকতাম, ওই যে এমলেস। তখন কোশ্চেন দিয়ে দিত হোয়াট ইজ দ্য এম অফ ইউর লাইফ, বাদাম বিক্রি। তো সেই যে হলো কি, দি মেডিকেল গ্রাজুয়েটস উইল বি এবল টু ডু মেনি থিংস, অনেক কিছু করতে পারবে। যেমন একটা এক্সাম্পল এইটা, তাহলে আগেরটা ছিল কি অবজেক্টিভ, ওইটা জেনারেল অবজেক্টিভ, যে আন্ডার গ্রাজুয়েশন দি মেডিকেল স্টুডেন্টস উইল বি এবল টু give effective treatment for the community people. এটা হলো গ্রস অবজেক্টিভস, অর্থাৎ জেনারেল অবজেক্টিভস। আর স্পেসিফিক কি, যে একটা ডেঙ্গুর কথাই যদি আমি বলি, দি মেডিকেল গ্রাজুয়েট উইল বি এবল টু ম্যানেজ এ ডেঙ্গু কেস, হইল না, এটা জেনারেল কথা হয়ে গেল। ডেঙ্গুতে যে প্যাথোফিজিওলজি হয়, তাতে আমরা কি চাই, সে তার পালসের ব্লাড প্রেশারটা মাপতে পারে কিনা, ঠিক আছে না? তারপরে সেটা যে ম্যানেজমেন্ট দিতে হয়, he or she will be able to calculate the amount of appropriate fluid to be infused to manage shock. তাহলে এটা স্পেসিফিক কথা, আমি কি এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে যদি আমি স্পেসিফিক অবজেক্টিভ এই হিমোডাইনামিক স্ট্যাটাস মাপতে পারি কিনা এটা রাখি, তাহলে আমার কন্টেন্টস কী হবে, ব্লাড প্রেশার মেশিন, ইনস্ট্রুমেন্ট। আর আমি পড়াবো কি, ও কীভাবে প্র্যাকটিক্যালি ব্লাড প্রেশার মাপছে সেইটা আমি শেখাবো বেশি করে, তাই না? এক্সাম্পল হিসেবে তাই বলে, সেই কথাই বলছে, ইট ইজ দ্য কম্পাস দ্যাট উইল ডিরেক্ট দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট ইন দি ইন্টেন্ডেড ওয়ে। কন্টেন্ট ঠিক করবে, স্ট্র্যাটেজি ঠিক করবে, মেথড ঠিক করবে, এবং যখন অ্যাসেসমেন্ট হবে তখন এই বেটা ব্লাড প্রেশার মাপ দেখি কেমন পারস, হ্যাঁ, পালসটা দেখি কত রেট, আমার হলে 120 মাইপে দিলে 160, স্যার 160, উল্টো পাল্টা বলছে না, হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সেই জায়গা মতো পৌঁছাতে পারবো। সেই জন্য বলছে অবজেক্টিভ সেট করা খুবই জরুরি। পা ঘষা কিন্তু এখনো কেউ দেয় নাই। রেলিভেন্ট কন্টেন্টস, অ্যাপ্রোপ্রিয়েট টিচিং লার্নিং মেথডস, এগুলো আমরা সবই সেট করব, অ্যাসেসমেন্ট ইত্যাদি ইত্যাদি, এবং এনশিওর লার্নার্স আলটিমেট এক্সপিরিয়েন্স ইন লাইন উইথ দ্য মিশন স্টেটমেন্ট, এগুলো সবই এইমস অ্যান্ড অবজেক্টিভের সাথে রিলেটেড। এইবার আসেন
দুই একটা কথা বলি, এই যেই হলো আসল জিনিস, টিচিং স্ট্র্যাটেজি। টিচিং স্ট্র্যাটেজি আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে যখন পড়ছি, মেডিকেল কলেজে যখন পড়েছি, তখন কিন্তু আমাদের কোনো সে ছিল না, আমরা কোনো কথাবার্তা বলতে পারতাম না। স্যারে এসে পড়াইতো যেটা, ওইটাই পড়া। দ্যাট ওয়াজ টিচার সেন্টার্ড। টিচার সেন্টার্ড, উনি যেটা পড়াই যাবেন আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাসে, এর মধ্যে কোনো ছাত্র বেয়াদব যে উঠে হাত তুলে কোশ্চেন করে বস, কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু এতে দেখা গেল যে ছাত্রদের অনেক মনের কথা আমরা জানতে পারি না মাস্টাররা, আর মাস্টারের কথাও ছাত্ররা জানতে পারে না কি বলতে চাচ্ছে, কারণ ওইভাবে ছিল। পরবর্তীকালে এগুলো চেঞ্জ হয়েছে অনেক। তো তার এগেনস্টে এখন আসছে স্টুডেন্ট সেন্টার্ড, দিস ইজ স্ট্র্যাটেজি। এবং ছাত্রদের ইমোশন, ছাত্রদের কথা, ছাত্রদের কি চায় তারা, তাদের সাথে করে ডিজাইন করা। স্যার আমাদেরকে একটু ডেঙ্গুটা শিখাই দেন, ঠিক আছে না? আমরা ওই জায়গাটা বুঝছি না, আমাদের এই জায়গাটা একটু কনফিউশন আছে। এত কথা মাস্টারদের সাথে বলা ছিল, আমাদের টিচাররা যে পথ দিয়ে গেছে সেই পথ দিয়ে আমরা হাঁটছি কোনো দিন, ওই এলাকায় যাইতে পারি নাই তো ভয়ে, কথা শুন না তো, সেটা গেল। সেকেন্ড হলো ইনফরমেশন গ্যাদারিং। মুখস্থ কর বেটা, মুখস্থ কর, মুখস্থ কর। হ্যাঁ, ওই যে ইয়ে দেখছেন না আপনার সিনেমাটা 3 Idiots দেখছেন না? ওই যে ওটার নাম কী যেন ছিল, ওই যে এই যে খুব ভাব নিত আর কি, হ্যাঁ ওর নাম কী যেন ছিল? হ্যাঁ চাতুর, হ্যাঁ চাতুর। আচ্ছা, তা এখন প্রবলেম বেসড, এখন তো প্রবলেম সময়, ছেলেমেয়েরা খুব ইনফরমেশন গ্যাদার, প্রবলেম সলভ করতে পারে না। এখন দেখছি আমরা, এখন দেখছি, তবে এখন অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমাদের বই পুস্তকগুলো কিন্তু অনেকটা প্রবলেম বেসড লার্নিংয়ে চলে আসছে। আমাদের একটা বই আছে পিডিয়াট্রিক্সের একটা বই আছে, বুঝলেন না? আমরা সব প্রবলেম দিয়ে গিয়ে দিয়েছি যে এইগুলো সে পারে কিনা। ওখানেও অনেক পরিবর্তনের দরকার আছে, আমরা চেষ্টা করতেছি যে আরও একটু ইয়ে করার জন্য। সে প্রবলেম বেসড লার্নিং, প্রবলেমই যদি সলভ না করতে বলুন তো আমার এত জ্ঞান দিয়ে আমার লাভটা কী? কারণ হচ্ছে কমিউনিটির মধ্যে হচ্ছে ডায়রিয়া চলছে, আমি এদিকে এত পড়া পড়ছি, এত জ্ঞান নিয়েছি, কিন্তু ওই ডায়রিয়া পেশেন্ট ম্যানেজ করতে পারে না। হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট লার্নিং? বলছেন এত পড়ছি, ব্লাড প্রেশার। এখন ইউল বি ভেরি অ্যাস্টনিশড টু মানে আন্ডারস্ট্যান্ড যে ছেলে মেয়েদের জন্য আমরা এখন শর্ট কেসে এই ব্লাড প্রেশারটা মাপতে ডোন্ট নো হাউ টু মেজার দ্য ব্লাড প্রেশার, তো হচ্ছে না। তো প্রবলেম তো এখানেই। সো প্রবলেম বেসড লার্নিং এখানে চলে এসছে। 3 নম্বর সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিসিপ্লিন বেসড ইন্টিগ্রেশন। নাই ইন্টিগ্রেশন নাই। ছেলে মেয়েরা অ্যানাটমি ফিজিওলজি ওই যে 1.5 বছর 2 বছরের মধ্যে পড়া যে এই যে শার্ট করে দিল, ক্লিনিক্যাল সাইডে আসলো আর অ্যানাটমি ফিজিওলজি সব ফরগটন, সব ভুলে গেছে। আর একটা ডিজিজ যদি আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হয়, আনটিল আনলেস আই নো দি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তা হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোলজি? আর প্যাথোলজি যদি আর না বুঝি, তাহলে হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড ক্লিনিক্যাল মেডিসিন? আমি কোন জিনিসটা কীভাবে? শুধু এই ইন্টিগ্রেশনটা নাই। তো সেটা একটা জিনিস। তো তারপরে কমিউনিটি ওরিয়েন্টেড, সারাটা জীবন কাটাই দিলাম হাসপাতালের মধ্যে, হাসপাতালের বাইরেই গেলাম না। হ্যাঁ, তো এখন ওই দুধের সাথে ঘোলে মিটাই ছাত্রদেরকে 4th ইয়ারে 2 সপ্তাহের জন্য রেসিডেন্সিয়াল ফিল্ড প্র্যাকটিস, ওখানে দেখি সিকিউরিটির অভাব, তারপরে বিকেলবেলা এবার ফেরত আসে, সিকিউরিটির অভাব। এইগুলো কমিউনিটি ওরিয়েন্টেশন, বলেছেন না? তারপরে ইলেকটিভের কথা একটু আগে বলছি, অ্যান্ড সিস্টেমেটিক। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এখন চলে এসছে। কীরকম আসছে? যে আমাদের প্রত্যেকটা ছেলের হাতে কিন্তু এখন একটা লগ বই থাকে, আছে না? আন্ডার গ্রাজুয়েট লগ বই আছে, পোস্ট গ্রাজুয়েটে আছে, এমডিতে আছে, ফেলোশিপে আছে, হ্যাঁ ভাইয়ের বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতেও আছে, এই আর কি। তো এইগুলো ছিল, আগে ছিল এটা হসপিটাল বেসড টিচিং ছিল আগে, স্ট্যান্ডার্ড প্রোগ্রাম ছিল, কোনো ইলেকটিভ ছিল না, অ্যাপ্রেন্টিসশিপ ছিল। অ্যাপ্রেন্টিসশিপ বুঝছো? হ্যাঁ, এই যে যাইতো আমরা পিছনে এরকম করে যাইতাম। হ্যাঁ, এই যাও হয়তো 2-1 কথা হাঁটতে হঠাৎ মনে পড়লো, জানো আমার এক্সপিরিয়েন্সে আমি এটা দেখেছি। ও আচ্ছা, হ্যাঁ এটি ছিল। তো এ পাশে কোনো কথাবার্তা নেই, বেদব। হ্যাঁ, এই তো সুতরাং দ্যাট ওয়াজ ইয়ে। গুরু ছিল না আগে, গুরু। তারপরে এই যে আশ্রম ছিল ওখানে, উনি
সারাদিন বাবার ভক্ত বসে থাকতো, কখন একটু বাবা একটু কথা বলবেন, একটা দুই একটা দিতেন, দ্যাট ইজ অ্যাপ্রেন্টিসশিপ। তো সেই জায়গাটায় এখন সিস্টেমেটিক হয়েছে, প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করে একটা চেষ্টা করে, যদিও আমরা সবসময় করি না। আমরা এখন কি করি, সময় কোথায়, এক টান মাইরা পুরো মাসের সিগনেচার একবার দিয়ে দেয়, কমিট করলাম কি যে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি, আসলে দেখছি দেখি নাই তো, একবারে একদিন সপ্তাহে কি করছো তাই তুমি সপ্তাহে একবার, আমি সাইন করার সময় পাই না, তাহলে কি হলো, মাসেরটা একবার সাইন করে দিলাম। আমার দায়িত্ব ছিল কি, ও কাজটা ঠিক মতো করেছে কিনা, ও পারফর্ম করেছে কিনা, তার জিনিসটা আমি সরেজমিনে দেখে একটা সাইন করা, এত সময় আছে। তো এই জায়গাতে এখন স্ট্র্যাটেজি এখানে চলে এসছে। তো এখানে ওই সেই জায়গাগুলো আমি একটু একটু করে, যে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচটা ছিল ডাইরেক্ট ইনস্ট্রাকশন, ফর্মাল অথরিটি অ্যান্ড এক্সপার্ট, এটা হচ্ছে পার্সোনালিটি মডেল, পার্সোনাল মডেল। অন দ্য আদার হ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড ইনকোয়ারি বেসড লার্নিং। কাদের কাছ থেকে ইনকোয়ারি? ছাত্র, স্যার আমি বুঝছি না স্যার, এই কথা তুমি ঢাকা মেডিকেল কলেজ ছিলে? আচ্ছা, তো এই এক পড়াচ্ছি, এক ছেলে শয়তান, তো অর্ধেক পড়ানো হয়ে গেছে, স্যার আমি বুঝি নাই। একটা ছেলে, আমি কি একটা টপিক পড়াচ্ছি, তো একজন উঠে দাঁড়িয়ে বলছে যে স্যার আমি তো বুঝি নাই। তারপরে কি বুঝি নাই? স্যার আসলে আমি কিচ্ছু বুঝি নাই, প্রথম থেকে আবার বলেন। তো এইটা হলো কিন্তু একটু আছে, মানে কি বলে এখানে, মানে ডিসকমফোর্ট একটা আছে, সেটা যদি ছাত্রকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে অনেক সময় এরকম ফেসে যেতে হতে পারে। তো সুতরাং তা না হলে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মেথড। আমি ছাত্রদের কথা শুনি না। একটু আগে হুমায়ুন কবির স্যারের সাথে আমার কথা হচ্ছিল, ওই পাশে বলো যে মানে উনি করিডোর দিয়ে হাঁটছেন, তো ছাত্রদের দেখলে যে জটলা পাকিয়ে আছে। তো আমি বলছি তোমাদের কি কোন ইয়ারে পড়ে? বললাম আমার ফাইনালের ছাত্র। তো স্যার ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে বললো যে ওরা আমার সাথে কথা বলে মনে হলো যে ওদের বুকের অনেক পাষাণ রিলিজ করতে পারছে, অর্থাৎ তারা কথা বলতে পারছে। তাদের বিভিন্ন রকম প্রবলেম, লার্নিংয়ের প্রবলেম, কন্টেন্টসের প্রবলেম, অ্যাসেসমেন্টের প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হলো প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিংটা কিন্তু খুবই ভালো যদি এটাকে কন্ডাক্ট করা যায়। আপনি স্টেপ বাই স্টেপ একটা প্রবলেম নিয়ে কীভাবে আগাবেন ডিসকাশন করে, একটু টাইম লাগে একটু বেশি, কিন্তু আমরা করে দেখেছি এটা খুবই এফেক্টিভ। হ্যাঁ, যে একটা প্রবলেম দিয়ে আপনি দিয়ে দিলেন, তারা একটা উত্তর লিখলো, আপনার কাছে আসলো, আবার ফিডব্যাক আপনি ইনকোয়ার করলেন যে কেন এই কথাটা লিখলে, এই উত্তরটা কেন লিখলা, ইত্যাদিতে স্টেপ বাই স্টেপ যাওয়া যায়। তো সুতরাং এটা খুবই ভালো লার্নিং। ইটস এখানে রোল হলো টিউটারের থ্রু ফ্যাসিলিটেড লার্নিং, এনকারেজ ব্রেন স্টর্মিং। এই যে ব্রেন স্টর্মিংয়ের সুযোগ দেওয়া, দ্যাট ইজ দ্য ইউনিক অ্যান্ড বিউটি অফ এ প্রবলেম বেসড লার্নিং। তারপরে হলো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য আপনি ফস্টার করতে পারেন। এই যে আমাদের যে হায়ারার্কি অফ মেডিকেল এডুকেশন আছে, একদম বটম লাইন হলো মুখস্থ করা। ওটাকে কি বলে যেন, এই ফ্যাকচুয়াল নলেজ একদম নিচে, তার উপরে হলো অ্যানালাইসিস, তার উপরে হলো এরকম চলে আসছে কম্প্রিহেনশন, এরকম 6টা স্টেজ আছে। তো আমরা তো ওই 6টা স্টেজে সেকেন্ড স্টেজে যাইতে পারি না। আমাদের একদম বটম লাইনে আমাদের ফ্যাকচুয়াল লাইনে শুধু মুখস্থ কতটুকু আছে সেটুকু আমরা করতে পারি। তো সেই জায়গাগুলি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা আমার ছাত্রের কতটুকু আছে সেটা কিন্তু এই প্রবলেম লার্নিংয়ে সম্ভব। কেউ একজনকে আপনি জিজ্ঞেস করলেন যে একটা বাচ্চা, একটা পেশেন্ট, বাচ্চা বললে আপনি বলবেন পেডিয়াট্রিক্স নিয়ে কথা কয় খালি। একটা পেশেন্ট আপনার কাছে আসছে 10 দিনের জ্বর, and on clinical examination you see that there is coated tongue and spleen present. What do you think about the diagnosis? Enteric fever বললো। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারছেন যে why you are thinking of enteric fever rather than thinking about patient with কালাজ্বর। কালাজ্বর চিন্তা না করে আপনি কেন এটা চিন্তা করেন? কালাজ্বরে তো এরকম জ্বর থাকে, কোটেড টাং থাকতে পারে, তারপরে স্প্লিনোমেগালি থাকতে পারে। এই যে আস্কিং করা, ইন্টারাকশন করা, সেইটার সুযোগ কিন্তু এখানে আছে, প্রবলেম বেসড লার্নিংয়ে আছে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ এই টিচার সেন্টার লার্নিং অর ডিসিপ্লিন বেসড লার্নিং। অনেক টেক্সট বইয়ের মধ্যে আপনি দেখবেন যে সেখানে কিন্তু রেসপিরেটরি সিস্টেম বলে লেখা আছে, কিন্তু প্রবলেম দিয়ে লেখা নাই। কার্ডিওভাস্কুলার সিস্টেম, জিআইটি সিস্টেম, কিডনি সিস্টেম এইভাবে লেখা আছে, কিন্তু ওখানে কিন্তু প্রবলেম নাই। আমাদের টেক্সট বুকগুলো আপনি খুলে দেখলে বুঝতে পারবেন। তো সেই জন্যে এই প্রবলেম বেসড লার্নিংয়ে যখন আমরা যাব তখন এটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং সেখানে সবথেকে বড় বিউটি হলো
you can interact with the students and you can understand what is the analytical ability and comprehensive ability of the students. তাহলে কিন্তু তার ভিতরে একটা আলাদা কি বলে এক্সাইটেশন আসবে টু লার্ন থিংস। Encourage sharing of knowledge among the groups, encourage students collaboration. হ্যাঁ, গ্রুপ করে ভাগ করে দেন, দেখবেন যে ওরা একটা প্রবলেম নিয়ে চলে আসে, ওদের ভিতরে পটেনশিয়ালিটি আছে, আমরা কাজে লাগাতে পারি না। আর ডিসিপ্লিন, তারপর হলো ডিসিপ্লিন বেসড লার্নিং। আমাদের যেটা আছে এই দেখেন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি ইত্যাদিতে, ফরেন্সিক মেডিসিন, এই সব শেষ। তারপরে লাস্টে আইসা মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক যা যা আছে সব। তাহলে এখানেই দেখা যায় যে এই প্রসেসের মধ্যে একটার সাথে আরেকটার কিন্তু কোনো যোগাযোগ নাই। যোগাযোগ না থাকার জন্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লিনিক্যাল মেডিসিন, সার্জারি আমাদের ছাত্ররা ভালো বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? ইফ ইউ ওয়ান্ট টু নো, আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিজ, ইউ মাস্ট বি নোয়িং দ্য অ্যানাটমি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজি অ্যান্ড আদার বেসিক প্যারাক্লিনিক্যাল টপিক্স। এগুলো আপনি যদি ভালো করে আন্ডারস্ট্যান্ড না করেন তাহলে আপনি ক্লিনিক্যালের সাথে মিলাবেন কী করে? আমরা যখন ইংল্যান্ডে ওই যে বলছিলাম যে সেই ইসের মধ্যে গেলাম, যখন ক্লিনিক্যাল টপিকসগুলো দিল, দেখা গেল যে আমাদের সাথে আর কেউ পারছে না, কারণ আমরা তো ওইগুলোতে অভ্যস্ত হয়ে আছি। তো তখন ওনারা হার্ডেন সাহেব আমাদের দেখালেন কীভাবে ইন্টিগ্রেশন করা যায়। ক্লিনিক্যাল প্রবলেম দিয়ে দিল আমাদের, এই ক্লিনিক্যাল প্রবলেমগুলো একটা সেশনে সলভ করো। তো তখন সে সলভ করার জন্য 1 ঘন্টা টাইম দিয়ে দিল। এর ভিতরে আমরা লাইব্রেরি খুঁজে অ্যানাটমি নিয়ে এসেছি, ফিজিওলজি পড়ছি, প্যাথোলজি পড়ছি, ক্লিনিক্যাল মেডিসিন করে তাকে 1 ঘন্টা পরে আইটেমটা জমা দিয়ে দেওয়া হলো। দ্যাট ওয়াজ দ্য লার্নিং, ব্লেন্ডিং করা। তো সুতরাং সেই আমাদের এইটা যেটা আছে ডিসিপ্লিন বেসড, এই ইন্টিগ্রেশনটা নাই। এই যে আমাদের যে এমবিবিএস কারিকুলাম, হ্যাঁ, ফেজ এতে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই ফেজ 2, ফেজ 3 অ্যান্ড ফেজ 4 কোনো ইন্টিগ্রেশন আছে? কোথাও নাই। কথা বুঝলেন না? তো সেই ইন্টিগ্রেশনের দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য কি করা হলো, যে ফার্স্ট প্রফেশনাল পাস করার পরে ওই ওয়ার্ডের মধ্যে প্লেস করে দাও, তখন ফার্মাকোলজি, প্যাথোলজি এগুলোর সাথে যদি একটা, তাহলে আলটিমেটলি কী হলো, ওই আইটেমের ধাক্কায় পোলাপান তো আগে 4th ইয়ারে উঠি, তারপরে ক্লিনিক্যাল মেডিসিন লাস্টের দিকে পরে পড়ে না। এই হয়েছে সমস্যা। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি তার এই ফার্স্ট ইয়ার থেকে, আমাদের নারায়ণের মেয়ে পড়ে ইংল্যান্ডে, এখন মেডিসিনে পড়ছে। ওর যেটা বলছে, ওদের ফার্স্ট ইয়ার যে ক্লাস হচ্ছে, সেই ক্লাসের মধ্যে থেকে ওদের কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াচ্ছে, কার্ডিয়াক ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ফার্স্ট ক্লাস মায়োকার্ডিয়াল ইনফাকশন পেশেন্টের দিয়ে দিয়েছে। দিয়ে ওদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে যে কালকে 2 দিনের মধ্যে এটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কনসিডারিং আন্ডারস্ট্যান্ডিং অ্যানাটমি অফ হার্ট, ফিজিওলজি অফ হার্ট, কার্ডিয়াক সাইকেলস, প্যাথোলজি কী কী হতে পারে, এবং কার্ডিয়াক ডিজিজ। এই 1 সপ্তাহ ব্যাপী এই মায়োকার্ডিয়াল ইনফাকশন ফ্রম দ্য ফার্স্ট ইয়ার। দিস ইজ ইন্টিগ্রেশন। কনসেশন তা না হলে তো এইরকম, হ্যাঁ, পিসমিল হলে, ওই একটু আগে কোথায় যেন পড়ছিলাম যে ক্লাস এখন কোনো সাবজেক্ট এরকম হচ্ছে যে আজকে আমি রেসপিরেটরি সিস্টেম শুরু করলাম, নেক্সট ক্লাস হবে গ্যাস্ট্রোএন্টারোলজি, তারপরে আমি সেই রেসপিরেটরি পাবো আর 1 মাস পরে যাইয়া। তো আগে যা পড়ছিল আর 1 মাস পরে যাইয়া আমিও কি পড়াইছি আর ছাত্র কি পড়ছে, কী করে হবে? সো দিস আর দ্য থিংস, এগুলো আমাদের চিন্তা করা হবে। ছোটো ছোটো বিষয়, কিন্তু এগুলো যদি আমরা মানে একটা স্ট্রিমলাইনে আনতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই যে মেডিকেল গ্রাজুয়েটস উইল নট বি এবল টু মিট দ্য কমিউনিটি নিডস। তো সো ইট ইজ দ্য কোঅর্ডিনেশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস টু এনশিওর হারমোনিয়াস ফাংশনস। এটা কার ছবি? ওস্তাদ জাকির হোসেন। হ্যাঁ, ওই লোকটা যখন যা বাজায়, এর সাথে সাথে দেখো সবগুলো মিলিয়ে একসাথে বাজাইতেছে, হলে একটা সুমধুর জিনিস আসছে। অ্যান্ড দে উইল মিট দ্য কমিউনিটি নিডস, দ্যাট ইজ ব্লেন্ডিং। এবং এই ব্লেন্ডিং হলো ইন্টিগ্রেশন। সুতরাং আমরা ওখানে অনেক পিছিয়ে আছি। তো যাই হোক, সেই ব্লেন্ডিংটা আমরা বলছি যে আমরা উই নিড টু রিচ হিয়ার সো দ্যাট বেসিক ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড আদার ফার্মাকোলজিয়ান সবগুলোকে একসাথে একই অর্কেস্ট্রার মধ্যে নিয়ে আসতে পারে। সেটার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু কেউ ছাড় দিতে রাজি হয় না। কমিউনিটি মেডিসিন ভাই মাইন্ড করেন না, এতটুকু একটু কমাই দিলে কেমন হয়? ফরেন্সিক মেডিসিন এতটা একটু কমাই দেন না, একটু আইটেমটা একটু কমাই দেন না। আমি কমাই কি করব? এক্সটার্নাল আরেকজন তো এসে বলে সেটি জিজ্ঞেস করো, আমি যেটা কমাই দিয়েছি। তো আমি যদি বলি যে স্যার ওটা তো পড়ে নেই,
পড়ান নাই কেন? কারিকুলাম কমিটির মিটিংয়ে একজন নেফ্রোলজিস্ট বলছে যে দেন ডায়ালাইসিস। তা আমি বললাম যে এই এমবিবিএস লেভেলে ডায়ালাইসিস দিয়ে কী করবা তুমি? তাহলে এমবিবিএস পাস করবে, ডায়ালাইসিস জানবে না? তাহলে কোন মধ্যে আছে কবে এমবিবিএস? এইগুলো সমস্যা। তো সুতরাং একটু ছাড় দিলে ছাত্রদেরও একটু দম ফেলতে পারে এবং তারা কনসেন্ট্রেট করতে পারে। ওরা তো পারছে না, তো আমি দেখতেছি তো এরকম কুজো হয়ে যাইতেছে দিনে দিনে, আর ব্যাগ একটা কি পিটান। সো দিস ইজ দ্য মোটামুটিভাবে প্রথম দিকে বেসিক সায়েন্স বেশি, যদি এইরকমও করে দেওয়া যায় আলটিমেটলি গ্রাজুয়েশনের সময় দেখবে যে ক্লিনিক্যাল সায়েন্স বেশি, কিন্তু নট ফরগেটিং দ্য বেসিক থিংস। দিস ইজ ইন্টিগ্রেশন। আমাদের এক্সপেকটেশন যদি এইটুকু আমরা করতে পারি তাহলে আমরা ওই লক্ষ্যে হয়তো পৌঁছিয়ে যেতে পারবো। এবং হার্ডেন সাহেব যে জিনিসটা করেছেন, উনি প্রস্তাব করেছিলেন দিস ইজ স্পাইরাল কারিকুলাম ফ্রম দ্য ফার্স্ট ইয়ার। এ দেখেন প্রথম দিন থেকে সেই ক্লিনিক্যাল মেথড পড়ছে, মেডিকেল ইথিক্স, হেলথ প্রমোশন, ফেজ অন, নর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন বিহেভিয়ার, অ্যাবনর্মাল স্ট্রাকচার ফাংশন, ক্লিনিক্যাল প্র্যাকটিস, তবে ইন্টার্নির সময় প্রি রেজিস্ট্রেশন ইয়ার একটা, এই সব প্রথম দিন থেকে। অ্যান্ড দ্যাট ইজ স্পাইরাল কারিকুলাম ফ্রম দ্য ফার্স্ট ইয়ার। সো ইন্টিগ্রেটেড কারিকুলাম, আনটিল আনলেস ইউ ইন্টিগ্রেট দ্য থ্রি থিংস আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সো এইটা আমাদের স্বপ্ন, কিন্তু আমরা কবে সেই স্বপ্নে পৌঁছাতে পারবো? আমরা উনি এটা আবিষ্কার করেছিলেন 90, 88, 89, 90-তে। আমরা এই দেশে আমরা প্রথম তার ফ্লেভার পাই 93-তে প্রথম। তো তা এখনও পর্যন্ত কত বছর চলে গেল, কিন্তু স্টিল আমরা অনেক অনেক পিছিয়ে আছি। তো সুতরাং ইট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ বেসিক সায়েন্স, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, এবং আলটিমেটলি এই একটা ডাক্তার সে বেরিয়ে যাচ্ছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ, উইথ স্কিল অ্যান্ড হিডেন কারিকুলাম, দি অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার। তো সেটি তো আমাদের এক্সপেকটেশন। তো এইটা আমার মাঝে মাঝে মনে হয় আচ্ছা এইরকম করলে অসুবিধাটা কী? অনেক অসুবিধা, অনেক অসুবিধা। কারণ আমাদের এগুলো করার জন্যে আমাদের যে কমিটমেন্ট অথবা আমাদের যে সিস্টেম, ম্যান পাওয়ার, সব কিছু ওইভাবে তৈরি। এটা সিঙ্গাপুরে আমার একটু অপরচুনিটি হয়েছিল, জুবাইর আমিন আছে তো, আমি গেছিলাম একদম, ওরা মোটামুটিভাবে এটাতে চলে আসছে। এখন ওখানে ইন্টিগ্রেট করবেন ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ, তারা প্রবলেম বেস লার্নিং দিয়ে তাদের মেডিকেল এডুকেশন। জুবাইর আমাদের একটা ছাত্র আছে, এখানকার ছাত্র মানে আমাদের, আমি তাদেরকে পড়িয়েছিলাম ব্যাসকে 42, অর্থাৎ অনেক আগে, অনেক আগে। তো সে ওখানকার চিফ অফ পিডিয়াট্রিক্স, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিন অফ, অ্যাসোসিয়েট ডিন অফ ফ্যাকাল্টি অফ মেডিসিন অফ সিঙ্গাপুর ইউনিভার্সিটি, এবং সেই কারিকুলাম কমিটির প্রেসিডেন্ট। তো ওর একটা বইও আছে আমাদের কাছে, জুবাইর আমিন। তারপরে কমিউনিটি ভার্সেস হসপিটাল বেসড আর্নিং, এটা আমরা অলরেডি অ্যাটেন্ড করে আলোচনা করেছি। ইলেকটিভের কথা আলোচনা করেছি, সিস্টেম্যাটিক লগ বইয়ের কথা আলোচনা করেছি, এবং দিস ইজ দ্য টিচিং লার্নিং মেথডস। এই যে আমাদের ছাত্ররা এখন আসে, ক্লাসে আসে, একসাথে আসে 25 জন। ওই 25 জন দিয়ে আপনি কি স্মল গ্রুপ টিচিং দিবেন? তো স্মল গ্রুপ টিচিং দিয়ে ওদেরকে একটা রুমের মধ্যে ঢোকাই ফেলা হয়, ঢোকার ফলে পিছনের মধ্যে আর একটা গ্রুপ হয়ে গেল। তো এইগুলোরে কি করবেন? তো আমরা একটা গ্রুপ করে ফেলছি, এইগুলোর ভেঙে ভেঙে 5টা গ্রুপ করে ফেলছি। 5টা গ্রুপে 5 জায়গায় দিয়ে 5টা ডিফারেন্ট টাস্ক রিলেটেড টু দ্যাট টপিকস দিয়ে দিয়েছি। বলেছি আধা ঘন্টা পরে তোমরা তোমাদের গ্রুপ অ্যাকশন করে আসে প্রেজেন্ট করবা। তাহলে আর ওই মোবাইল দেখা বন্ধ। এখন একটা কিছু করতে হবে। তো সুতরাং দ্যাট ইজ দ্য ইয়ার স্ট্র্যাটেজিক অ্যাকশন টু ব্রিং দ্য স্টুডেন্টস ইন্টু পার্টিসিপেশন। তো এইভাবে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। এখন কি করবেন? তো অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট মেথড ইজ এগেন ইম্পর্টেন্ট। তারপরে দিস ইজ দ্য সিচুয়েশন অফ ক্লিনিক্যাল লার্নিং ইন দি ওয়ার্ল্ড। কী করবেন? এই অবস্থা আপনি ছাত্র পড়াবেন কোন জায়গায়? তো সুতরাং আপনাকে ওইভাবে একটু চিন্তা করতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। তো টিচিং লার্নিং এনভায়রনমেন্ট কীভাবে করতে পারেন? যেখানে ছাত্র পড়াইতেছেন উপরে ফ্যান ঘরে নিচে বসার জায়গা নেই, উপরে পাশে ধুলা বালি দিয়ে ময়লা, তাহলে আমি যখন ক্লাস নিব তখন আমার টিচিং এনভায়রনমেন্টটা আমি কি পারি না একটু করতে? সম্ভব, ইচ্ছা থাকলে পারা যায়, করা যায়। তারপরে অ্যাসেসমেন্টের বেসিক 5টা কোশ্চেন। হোয়াই শুড উই অ্যাসেস? রিজন, ক্লিনিক্যাল রিজন।
তারপরে কি অ্যাসেস করবো? কন্টেন্টস। আপনি যা পড়িয়েছেন তার মধ্যে আপনাকে থাকতে হবে, বাইরে যেতে পারবেন না। হোয়েন শুড বি অ্যাসেস? টাইম, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট না সামেটিভ অ্যাসেসমেন্ট? হাউ শুড উই অ্যাসেস? মেথডস, আমি কিভাবে করব? আমাদের তো রিটেন আছে, ওরাল এক্সামিনেশন আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, কীভাবে আপনি করবেন আপনি যার যে ইসের মধ্যে? অ্যান্ড হু শুড বি দ্য অ্যাসেসর? অ্যান্ড দি মেন প্রবলেম অফ অ্যাসেসর সেটা হলো যে আমাকে অ্যাসেসমেন্ট মেথডটাও কিন্তু ওরিয়েন্টেড হতে হবে, যেগুলো নিয়ে আলোচনা হবে অনলাইনে, আপনারা দেখবেন যে ভালো মাস্টার হয়েছেন। তারপরে কারিকুলাম ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং। এই মানে আপনি আপনার ডোমেন্সের মধ্যে ইউ নিড টু কালেক্ট all these feedbacks from teacher, students, registers and communicated back to the faculty members. আবার বসে ওই লেকচারটা যেটা 1 মাস পরে রেসপিরেটরি প্রবলেম আসতেছিল সেটা কীভাবে একসাথে শেষ করে দেওয়া যায় সেটা চিন্তা করেন। কীভাবে ছাত্ররা বুঝলো তার জন্য উইকলি একটা দিন 2 ঘন্টা টাইম দেন, তখন তাদের একটা অ্যাসেসমেন্ট করেন। এটা প্রত্যেকটা জিনিস ইট ইজ অ্যাকোমোডেটেবল। এটা এমন কোনো না যে আপনি করতে পারবেন না। একটা ইচ্ছে থাকা, সময় বের করে এটা করতে পারবেন, সবার যদি একটু পার্টিসিপেশন থাকে। তাহলে আমি প্ল্যানিংয়ে আমি সামারি শেষ করে ফেলছি। আমি জানি আপনারা খুবই ভদ্র, হ্যাঁ, আপনারা বিরক্ত হন নাই, ঘষাঘষি করেন নাই, হ্যাঁ, আমিও সেই মোতাবেক চালিয়ে যাচ্ছি, কিন্তু অনেকের চোখে ঘুম, আমি জানি। এটা তো আপনারা কি ঘুমাইছেন শব্দ করে? মেডিকেল এডুকেশন মানে ঘুম। সুতরাং আপনারা তো তাও তো অনেক ভালো, অনেক ভালো, আপনারা একটা স্মাইলিং ফেস আছেন, হ্যাঁ, এটা আমার খুব জন্য এনকারেজিং। আচ্ছা, তো এটা হলো need assessment of the community is very important and is a prerequisite, basic prerequisite before planning a curriculum. Second, you need to set goals and objectives of the curriculum. আপনি কি চান, কি করতে চান, কোথায় পৌঁছাতে চান, এটা আপনি ঠিক করবেন। 3 নম্বর হলো ফরমেশন অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য কন্টেন্টস। আমরা একটু আগে যেগুলো বলছিলাম যে অনেক কন্টেন্টস আছে, আপনি যদি ইচ্ছা করেন মনটা বড় করেন যে না, আন্ডার গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য আমি এটা দিব না, আমার এই ডায়ালাইসিসের দরকার নাই, আমার লিভার ট্রান্সপ্লান্টেশন ওদের জন্য দরকার নাই। আপনি যদি মনটা বড় করেন, এটা সরাই দেন, ওদের বাঁচতে দেন। ছেলেমেয়েরা আসলে প্রায় মৃতপ্রায়, ওদের কোনো অ্যামিউজমেন্ট নাই, কিছু অনেকে চলেও যায়, অনেক ক্লাসে আসে না। কেন আসে না? আউট অফ ফ্রাস্ট্রেশন। আমরা মনটা বড় করতে পারছি না, এটা আমার আইডিয়া। কারণ না, আমাদের সাবজেক্টের ভিতরে যারা আছেন, এই নাজমুন নাহা ম্যাডাম, ওনারা আমাদের গাইড করছেন, এবং ঝাড়তে 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 ফেলতে ফেলতে আমি ওনাকে একদিন বলছি, আপা এইটুকু থাক। উনি এত বড় বলেছে, না এ সব ফেলো, সব ফেলে দাও। তো স্টুডেন্টস আর কমফোর্টেবল হিয়ার। আমি আমার বেসিক লার্নিংয়ের জন্যে, কমিউনিটি সার্ভিস দেওয়ার জন্যে, আপনি বলেন তো কী এমন জানা লাগে? হ্যাঁ, কি জানা লাগে? এই 10টা জিনিস জানলেই তো আমি ছেলে মেয়েরা হয়ে যায়। আন্ডার গ্রাজুয়েটের 10টা জায়গায় আমি কনসেন্ট্রেট করে ওদের ভালোভাবে স্কিলফুল করি না কেন? তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অর্গানাইজেশন অফ দ্য কন্টেন্টস, সিলেকশন অফ এডুকেশনাল স্ট্র্যাটেজিস, অর্থাৎ উই শুড বি এগেন কমিটেড অ্যান্ড লুকিং ফর ইন্টিগ্রেটেড কারিকুলাম, প্রবলেম বেসড ইন্টিগ্রেটেড কারিকুলাম। সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথডস, আমি একটু ইন্টিগ্রেশন, একটু বেডসাইড টিচিংটাকে কিন্তু ভেঙে দিয়েছি। এখন আমরা আমাদের ডিপার্টমেন্টে যেটা করছি, যখন 20-22 জন ছেলে মেয়ে আসে, আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকোমোডেট অল দিস স্টুডেন্টস ইন এ ক্লিনিক্যাল টিচিং। আমরা 3টে গ্রুপে ভাগ করে, 3টে সাব গ্রুপে ভাগ করে ফেলি। আমরা আগে থেকে বসি যে দেখো আমরা আজকে তাদেরকে রেসপিরেটরি প্রবলেমস পড়াবো, আমরা নিউমোনিয়া পড়াবো, তুমিও নিউমোনিয়া পড়াবো, আমিও নিউমোনিয়া পড়াবো, ও নিউমোনিয়া পড়াবে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত তুমি, 8 থেকে 15 পর্যন্ত আমি, আর 15 থেকে বাকিগুলো একই পড়াচ্ছে। পড়ানোর পরে তাহলে কিন্তু আমরা সাব গ্রুপ করে দিলাম, অবজেক্টিভ সেট করা আছে আমাদের। তারপরে এই যে কোন কোন ক্লিনিক্যাল প্যারামিটার্সগুলো আমরা শেখাবো, সেগুলো আমাদের ঠিক সেট করা আছে, তাহলে আমাদের সমস্যা হচ্ছে না। তো এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে ইউ হ্যাভ সাম ইন্টারাকশন উইথ দ্য ক্যান্ডিডেটস। আদারওয়াইজ আপনি ছাত্রের সামনে 3-4 জন আছে, তাদেরকে শেখাইতেছেন, আর বাকিরা পিছনে বসে বসে ফিস ধাক্কাইতেছে, এটা করতেছে, এরকম। So student, that is important. So selection of appropriate teaching methods, assessment of the students, and you need to choose the appropriate method of assessment. কোনটা দিলে ভালো হবে? আপনি এখন ওর স্কিল দেখবেন, আর বলেন না ভাই। সেটা হলো কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেন দিয়েছে কাউন্সিলিং এ মাদার,
counsel a mother whose child has been suffering from thalassemia major? Written question. Is it the appropriate method of assessment? আরে ভাই ওটা তো দেখবি তুই, ও ছাত্রটা মায়ের সাথে কী ভঙ্গিতে কথা কয়, রোগ সম্পর্কে কী কথা বলে, তার ডিজিজ স্পেকট্রাম সম্পর্কে কথা বলে কিনা, এইটা তুমি দিছো রিটেন কোশ্চেনে। তাহলে এটা কি ঠিক হয়েছে? হয় নাই। এখনও কোশ্চেন আসে, এটা ফেলে দিতে হয়। তো সুতরাং এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। And finally, evaluation and monitoring of the curriculum. Do you feel it is very difficult task for you to make some comments on your existing curriculum? আপনার যেটা আছে আপনার এই সংবিধানের মধ্যে, এটার উপরে আপনি কি একটু অ্যাসেস করে এটাকে একটা প্রস্তাব আকারে দিতে পারেন না? হ্যাঁ, যে না আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু গোলমাল আছে, এই জায়গাটা এইভাবে না এইভাবে করা। দ্যাট উইল বি ইয়োর টাস্ক। এবং এই যে আমার কথা এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে গভীর মনোযোগের সাথে অসাধারণ মনোযোগিতায় আমার সাধারণ কথা শুনলেন, এর তো একটা আলটিমেট একটা আউটকাম লাগবে। আর যা বলছে না, হ্যাঁ কামের কাজ কিছু হয় নাই, কিছুই বুঝলেন না, কিছু সিনথেসাইজ করতে পারলেন না, তাহলে তো হবে না। তো সেই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে। আপনারা যেহেতু কোর্সের মধ্যে আসছেন, সুতরাং আপনারা এই সামারির উপরে বেস করে আপনারা ইউ উইল শুড প্রসিড। এবং আলটিমেটলি আমার মনে হয় যে আমাদের কিছু একটা আইডিয়া হয়েছে। সো লেট আস প্রসিড। আমি আর কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেনশন।